আমাদের আমরা মূলত এই কয়েকজনই, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আসসালামু আলাইকুম। আহ, আসন্ন বিপিএসসি নার্স নিয়োগকে কেন্দ্র করে বিপিএসসির জন্য প্রস্তুতিমূলক কিছু আলোচনা করব আর কি, নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স থেকে। আমি আব্দুর রহমান, কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। বর্তমানে এমএসএন কোর্সে আছি পিজি হসপিটালে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যার বর্তমান নাম। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বিগত সালের কয়েক বছরের কোশ্চেন যদি অ্যানালাইসিস করে, তাহলে নিউট্রিশন আর ডায়েটিক্স থেকে ভালোই কোশ্চেন আসে। 24 সাল 23 সালে সাধারণত খাদ্য খাদ্য থেকে কোশ্চেন, এবং ভিটামিন থেকে সবসময় একটা আসি, একটা কি দুইটা, এই যে দেখেন। হ্যাঁ, প্রত্যেকটা সারে প্রায় দুইটা করে আসে। আর এছাড়া বিচ্ছিন্ন বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসে। তার থেকে মানে বলা যাচ্ছে যে প্রতি বছর আহ, প্রায় তিনটা, চারটা, পাঁচটা পর্যন্ত কোশ্চেন থাকে শুধু নিউট্রিশন থেকে। সুতরাং নিউট্রিশনটা একটু গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, এখান থেকে যেই বিষয়গুলো সাধারণত পরীক্ষায় আসে, আমি আসলে ওই বিষয়গুলোই একটু টাচ দিয়ে যাব। কারণ আপনাদের তো বাসায় বসে ওইভাবে পড়া হয় না, হয়তো বা জব চাকরি করেন, বাসায় ফ্যামিলি আছে। তো এখন একটু শুনলেন আর কি আমার মুখ থেকে আর কি, যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আর কি। খাদ্য। আচ্ছা, খাদ্য মূলত কি? খাদ্য মূলত হচ্ছে আমরা যা খাচ্ছি, যা এবং এবং যেটা থেকে আমরা যেটা খাদ্য আর কি, যেটা খাওয়া যায়। যদি আমি লতা পাতা খাই, যেটা হজম হয় না, ওটা কিন্তু খাদ্য না। কিন্তু যেই খাবারটা আমরা খাচ্ছি এবং শরীরে সেটা একটা কাজে আসছে, বা সে শক্তি উৎপাদন করছে, বা সে টিস্যু রিপেয়ারিং এ কাজ করছে। হ্যাঁ, তো এগুলোই আসলে খাদ্য। তাহলে খাদ্যের বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে ফেলি। এখান দিয়ে তেমন আসে না, তবে মানে বলার স্বার্থে একটু বলে যাচ্ছি আর কি। তো খাদ্যর একটি পদার্থ যা শক্তি দেয়। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটা শক্তি দেয়, খাদ্য গঠনে দেহ গঠনে বজায় রাখে, দেহ গঠনে অংশগ্রহণ করে, সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে, এবং টিস্যু বা কলার কাজ নিয়ন্ত্রণ করেন। এই কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ। এই কাজগুলা মিলাইয়া কোশ্চেন আসে যে আসলে কোনটা খাদ্যের কাজ নয়। তো এখানে এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কাজই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ডায়েটেটিক্সটা কি? ডায়েটিক্সটা হলো এই যে আমরা খাদ্য, এই যে খাদ্য নীতি, এই যে আমরা নিউট্রিশন যে সাবজেক্টটা পড়তেছি, এইটার প্রয়োগ, এইটার ব্যবহারিক প্রয়োগটাই হলো ডায়েটেটিক্স। যে একটা ডায়াবেটিক্স রোগী কি ধরনের খাবার খাবে, একজন হাইপারটেনসিভ রোগীর কি ধরনের খাবার খাবে, তাদের একটা ডায়েট মেনু তৈরি করে দেওয়া, এগুলো নিয়ে আলোচনা করা হয় ডায়েটেটিক্স। খাদ্যের মৌলিক উপাদানগুলো কি কি আমরা সবাই জানি: প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, পানি। এগুলা আহ, এখান থেকে এগুলো সব আমরা মানে কোশ্চেন আসলে এগুলো পারবো, কিন্তু যেটা আমরা অনেক সময় কনফিউজ হব যে এই খাদ্যগুলো কোন, এটার সোর্স গুলা একটু দেখে নিই। আমরা মাংস থেকে পাই, ডিম থেকে পাই, বা এই যে মাছ থেকে পাই, এটা আমরা জানি, কিন্তু কিছু লিগিউম জাতীয় কিছু মটরশুঁটি বা শিমের বীজ এই ধরনের দিয়ে দিবে, যেটাতে আসলে প্রচুর পরিমাণে, বা ডাল। হ্যাঁ, এগুলোর ভিতরে অনেক সময় কনফিউশন আমরা তৈরি করি। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, মটরশুঁটি বা যে কোনো শিমের বীজ,
আম, দানা জাতীয়, এগুলাতে কিন্তু ভালো পরিমাণে প্রোটিন থাকে। আচ্ছা, এখানে একটা ছবি আছে, দেখি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট এখানে কি কি দেওয়া আছে, যেমন এই যে রাইস মেবি, ভুট্টা আছে, গম আছে, তারপর পেঁপে আছে, তরমুজ। হুম। তো এগুলাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায়। এমন যে অনেকটা আছে, অনেক আম, খাদ্য আছে যেতে কার্বোহাইড্রেটও পাওয়া যায়, অন্যগুলাও পাওয়া যায়। যেমন আমি যদি একটা কোশ্চেন করি যে আহ, মিষ্টি কুমড়া কিসের সোর্স, কি বলতে পারবেন? রেসপন্স। হ্যালো। ভিটামিন এ, কার্বোহাইড্রেট। হুম। হুম। এখন যে পরীক্ষায় আসে যে মিষ্টি কুমড়া কিসের সোর্স, এখন এখানে আমরা কি কোশ্চেন অ্যান্সার দিই, আমরা দিই ভিটামিন এ। কারণটা কি? এর ভিতর তো প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, অনেক কার্বোহাইড্রেট আছে। হ্যাঁ। তো আমরা আসলে ওটাকে কেন, কার্বোহাইড্রেটটা না দিয়ে কেন ভিটামিন এ দিচ্ছি, কি বলতে পারেন? হ্যালো। কেউ রেসপন্স করেন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। কিন্তু আমি যে কোশ্চেন করছি সেটা শুনছেন? কোশ্চিনটা বুঝতে পারি না, একটু আরেকবার যদি। কোশ্চেন করছি যে রাস্তায় আছি তো থেমে যাচ্ছে। ও, বলছি যে যদি মিষ্টি কুমড়া কোশ্চেন আসে যে এটা কিসের সোর্স, আমরা সাধারণত ভিটামিন এ দিয়ে থাকি, কিন্তু ভিটামিন এ দিয়ে কেন দিই? এখানে তো প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, তাহলে এ কেন দিচ্ছি? হ্যাঁ। এটা বলতে পারবো না ভাইয়া। এটা আসলে উম, আমরা কার্বোহাইড্রেটের জন্য মিষ্টি কুমড়া খাই না। আমরা কি একটা মিষ্টি কুমড়া ভেজে একসাথে খেয়ে ফেলি ভাত না খেয়ে? ও কখনোই খাই না, ঠিক আছে? এটা তরকারি হিসেবে অল্প একটু পরিমাণে খাই আমরা। সুতরাং এইটা আমরা কার্বোহাইড্রেট হিসাবে খাই না, আমরা অন্য কোনো কারণে খাই, কিন্তু কার্বোহাইড্রেট হিসেবে খাই ভাত বা গম, জব, এগুলা ওইটাকে কার্বোহাইড্রেট হিসাবে দেখি না। কিন্তু দেখেন আবার মিষ্টি কুমড়া, মিষ্টি আলু দেখেন, মিষ্টি আলুতেও কিন্তু অনেক কার্বোহাইড্রেট আছে, ঠিক আছে? কিন্তু আম, আমরা হাইলাইট করি কোনটা? আমরা হাইলাইট করি হলো যে যেটা আমরা আম, ইর জন্য খাই, কার্বোহাইড্রেটের জন্য, অর্থাৎ যেটা বেশি পরিমাণে খাই এবং যেটা তাড়াতাড়ি শক্তি উৎপাদন করতে পারবে দেহে, যেমন আহ, ভাত বা গম, এগুলাকে। কিন্তু যদি এগুলা না থাকে অপশনে, তখন ওইটা দেওয়া যেতে পারে। যদি এরকম থাকে যে কার্বোহাইড্রেটের সোর্স নিম্নের কোনটি, একটা দেওয়া আছে আলু, আর একটা দেওয়া আছে বিভিন্ন শাকসবজি, তখন আমি আলুটাকেই বেছে নেব। কিন্তু এভাবে যদি দুইটা থাকে, একটা আলু আর একটা দেওয়া আছে ভাত, ঠিক আছে, তাহলে আমি কোনটা চুজ করব? আমরা নিশ্চয়ই ভাতকে চুজ করব। যদিও আলুও কার্বোহাইড্রেট, কিন্তু ওটা মেইন না, প্রধান না, প্রধান হলো ভাত, এভাবে। অনুরূপ ভাবে প্রোটিন, প্রোটিন এই যে মাছ, মাংস, ডিম, আম, এটার এটা থেকে আমরা পাই। আবার ফ্যাট, ফ্যাট এই যে দুগ্ধজাত খাবার, তারপর ডিম, তারপর মাংস থেকে পাই। ভিটামিন বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফল, ফলমূল থেকে। মিনারেলস প্রধানত শাকসবজি থেকে আমরা পেয়ে থাকি। তো মিনারেলস এর ভালো উৎস কি? শাকসবজি। কি ভালো উৎস কি? শাকসবজি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মিনারেল, শাকসবজি, ফলমূল, এইটা বেশি কোশ্চেনে আসে। বাকি এই যে এগুলা তেমন আসে না। ভিটামিন তাও এই ফলমূল এবং শাকসবজি। হুম। আচ্ছা। আচ্ছা।
তাহলে দেহে পুষ্টির কাজ কি এটা আমরা এখান থেকে পড়বো না, আমরা আলাদা আলাদা করে পড়বো, যে কার্বোহাইড্রেটের আলাদা কাজ, প্রোটিনের আলাদা কাজ, এভাবে আলাদা আলাদা করে পড়বো। আচ্ছা। আমরা একটু ক্লাসিফিকেশন করি, যে ক্লাসিফিকেশন অফ নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা ম্যাক্রো একটা মাইক্রো। যেটা কোনটা ম্যাক্রো এটা সবাই জানে, যে এই পরিমাণটা বেশি লাগে আমাদের, এবং আহ, যেমন প্রোটিন, ফ্যাটস, কার্বোহাইড্রেট। এখন এটা তো আমরা এটার কোশ্চেনে তেমন আসবে না, আমাদের যেটা মনে রাখতে হবে, এই যে ভিটামিনটা আমরা জানি, কিন্তু এইটা অনেক সময় জানি না, এই যে সোডিয়াম, ক্যালসিয়াম, আয়োডিন, আয়রন, জিঙ্ক, ঠিক আছে। এই সবগুলা এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস। এই মাইক্রো নিউট্রিয়েন্টস এর নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে, প্রিভিয়াস কোশ্চেন আসে। বি পি এস সি। আচ্ছা, খাদ্যের কাজ এটা আমরা আগেই পড়েছি। এখন এইখানে যে খাদ্যের কাজ হিসেবে যেটা আসে, যেমন কার্বোহাইড্রেটের কাজ কি, কার্বোহাইড্রেটের অনেকগুলা কাজ আছে, তার ভিতরে হচ্ছে এনার্জিতে, সে এনার্জি দেয়। কার্বোহাইড্রেটের কি দেয়, মেইন ফাংশন হলে এনার্জি দেয়া। প্রোটিনের মেইন ফাংশন কি, প্রোটিনের মেইন ফাংশন হচ্ছে বডি বিল্ড করা, অর্থাৎ বডি রিপেয়ার করা এবং বিল্ড করা, যে কোনো একটা আসে, যেভাবে এভাবে আসে। তারপর মিনারেল এবং ভিটামিনস, ভিটামিনস এন্ড মিনারেলস এর কাজ কি, প্রোটেকশন দেওয়া দেহকে। এই তিনটা কাজ মনে রাখলেই হবে। আচ্ছা, অন্যভাবে খাদ্যকে কিভাবে ক্লাসিফিকেশন করতে পারি, একটা ধরনের উদ্ভিদ থেকে পাই, আমরা প্রাণী থেকে পাই, আবার একটু আগে যে বিভিন্ন খাদ্যের উপাদান পড়লাম ওই অনুসারে কেমিক্যাল কম্পোজিশনের উপরে আবার এটাকে ছয়টা ভাগে ভাগ করা যায়, জাস্ট কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার ইত্যাদি। আচ্ছা, এখান থেকে যে কোশ্চেনটা আসে, এই যে নিচে সুন্দর করে লেখা আছে, এটা বিপিএসসি তে খুব গুরুত্বপূর্ণ। বিপিএসসি। ভাতে কি থাকে না, প্রোটিন। আবার দুধে কি থাকে না, ফাইবার। ডিমে কি থাকে না, কার্বোহাইড্রেট। ডিমে আর কি থাকে না, ভিটামিন সি। এই চারটা বিভিন্ন মানে বিভিন্ন নন ক্যাডার, শুধু নার্সিং না, নার্সিং এর বাহিরেও বিসিএস বা বিপিএসসি বিভিন্ন পরীক্ষায় আসে। সুতরাং নার্সিং এর যারা কোশ্চেন করে, ওরা তো এই যে নার্সিং এর এই বই পড়ে না, এই মেডিকেলের এই বই সাধারণত তারা পড়ে না। এরা কোত্থেকে কোশ্চেন করে ওরাই ভালো জানে। এরা ওই বিভিন্ন মেডিকেলের বই থেকে এবং বিভিন্ন ওই যে সাধারণ জ্ঞানের বই থেকে বা সাধারণ বিজ্ঞানের বই থেকে, বিভিন্ন বই থেকে কালেক্ট করে তারপর দেয়। যার কারণে দেখবেন যে বিপিএসসির যে কোশ্চেন গুলা, এটা আরো ডিপ হওয়ার কথা ছিল, কিন্তু না, একবার সামান্য উপরে উপরে মানে খুব সহজ সহজ কোশ্চেন আসে, দুই একটা কঠিন আসে, সেটা আলাদা ব্যাপার। আমার কথা শুনতে পাচ্ছেন? রেসপন্স করেন প্লিজ। হ্যালো। শোনা যাচ্ছে ভাই? কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? আচ্ছা, ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য, এখান থেকে কি আসবে? এখান থেকে যেই সব কোশ্চেন গুলো আসবে, একটা হলো যে ব্যালেন্স ডায়েটে 6টি উপাদান থাকে, সেটা কি পরিমাণে, পরিমাণ মতো, অর্থাৎ একটার সাথে প্রোটিন বেশি, ফ্যাট বেশি, বা ওইটা কম, একটা কম, ওরকমের না। এটা হলো যে পরিমাণ মতো, যেইটা যেই পরিমাণে দেহে দরকার ওই পরিমাণ মেনটেন করে। তো এই যে কয়টা কোশ্চেন মনে রাখতে হবে, এটা হলো যে যে 6টি উপাদান থাকে এবং প্রত্যেকটা উপাদান পরিমাণ মতো থাকে। হ্যাঁ। 6টা উপাদান কি কি এটা এখানে লেখা আছে, সেটা সবাই জানি। সুষম খাদ্যের এই যে শর্করা, আমিষ এবং চর্বি, এটার অনুপাতটা আসে কোশ্চেন 4:1:1। তার মানে শর্করা যা লাগবে, তার 4/1 লাগবে আমিষ, এবং 4/1 লাগবে চর্বি। চর্বি এবং আমিষ খুব কম লাগে, কিন্তু শর্করাটা আমাদের বেশি লাগে, বা সুষম খাদ্যের
অনুপাত। তো সুষম খাদ্যের একটা অনুপাতের একটা উদাহরণ দিতে গিয়ে আমরা সাধারণত দুধকে আদর্শ খাদ্য বা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি, কারণ এই দুধে ছয়টি উপাদান পরিমাণ মতো বা পরিমিত মাত্রায় রয়েছে। তা দুধের যে শর্করা এটাকে ল্যাকটোজ বলে, ল্যাকটোজ। সাধারণ তাপমাত্রায় দুধ 6 থেকে 8 ঘন্টা ভালো থাকে, সাধারণত 6 ঘন্টাই কোশ্চেনে আসে, এজন্য 6 ঘন্টাই দিলাম। কোথাও আবার 4 ঘন্টাও লেখা আছে, তবে গড়ে 6 ঘন্টা। 6 ঘন্টা ভালো থাকে। তো যদি দুধ নষ্ট হয়ে যায় বা অনেকক্ষণ রেখে দেয়, তখন ওখানে ব্যাকটেরিয়া জন্মে। এই ব্যাকটেরিয়াটা এই ল্যাকটোজ, এই যে শ্বেতসার শর্করাকে ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। সেই ব্যাকটেরিয়াটার নাম কি? ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া। কি নাম? ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া। এটা লাগবে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যেটা উপরে আলোচনায় নাই, সেটা হলো কোন খাদ্যে পচন ধরে না? কে বলতে পারেন? তোর মধু। মধু। উম, একদম সহজ, সবাই জানে, কিন্তু এই সহজ সহজ কোশ্চেন গুলাই আসে, কিন্তু পরীক্ষায় এই সহজ গুলাই আবার ভুল করে দিয়ে ফেলায়। ঠিক আছে। তো অনেক সময় দেখা বি দাগাবে, দাগাই ফেলায় সি। হ্যাঁ, এরকমের। বা অনেক সময় সম্পূর্ণ এইটা পড়ে না, যে দুইটা একই রকমের দেখতে, যেমন মধু আর নিচে আছে দুধ, কাছাকাছি, ঠিক আছে, তো একটা দাগাই দিদি আর একটা দাগাই ফেলায়, এই ভুলটা করে, এটা কিন্তু করা যাবে না। 3 নাম্বার কোশ্চেন, দেহে শক্তি যোগায় কে? আচ্ছা, এখানে আমি আর একটু করে দিই, এই যে খাদ্যটা বাদ দিয়ে দিই। যদি এখানে যদি থাকতো কার্বোহাইড্রেট, CHO। এবার এখানে থাকতো প্রোটিন। তাহলে আপনারা কি কোশ্চেন দিতেন? কার্বোহাইড্রেট হবে ভাই। কারণ আমরা কার্বোহাইড্রেট খাইতে যেটা সবথেকে বেশি শক্তি পাওয়া যায়। বেশি শক্তি পাওয়া যায়, কিন্তু যদি আমরা চিন্তা করি সবচেয়ে 1 গ্রাম হিসাবে, যে 1 গ্রাম খাদ্য থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা থেকে? ফ্যাট ফ্যাট থেকে, তাই ফ্যাট না? থেকে 9 ফ্যাট কিলোক্যালোরি থেকে। থেকে। হ্যাঁ, কিন্তু তারপরও দেহের শক্তি যোগায় কিন্তু কার্বোহাইড্রেট, কারণ ওই আমাদের খাওয়ার সে একবার মুখ থেকেই ডাইজেশন শুরু হয়ে যায়, এবং এটা খাইলে তাড়াতাড়ি শক্তি যোগায়, আমাদের আর শক্তি পাই, কিন্তু ফ্যাট কিন্তু অনেক দেরিতে আমরা শক্তি পাই। এবং সে ফ্যাট আমাদের প্রধান খাদ্যও না, ওটা শুধু সামান্য পরিমাণে লাগে। আচ্ছা, জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুড হলো ফাস্ট ফুড। দুধে কি থাকে না? দুধে থাকে না ফাইবার। কি থাকে না? ফাইবার। নিচের কোনটিতে প্রোটিন অনুপস্থিত? চালে কি আছে? কার্বোহাইড্রেট। আচ্ছা, কোন ভিটামিন আছে, কে বলতে পারেন? চালে কোন ভিটামিন আছে? বলেন। বিয়ন। হুম, এটার নাম কি? থায়ামিন। হুম, এটা সব চালে কি পাওয়া যায়? ঢেঁকি ছাড়া চাল। হ্যাঁ, আনপলিশ চাল যেটা। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আচ্ছা, কার্বোহাইড্রেট শর্করার এর কয়েকটা ভাগ আছে, যেমন মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো আসবে না, কিন্তু এই যে মনোস্যাকারাইড, যে এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই এই দুইটা যে মনোস্যাকারাইড, এটা জানতে হবে। স্টার্চ, সেলুলোজ, এই দুইটা যে পলিস্যাকারাইড, এটা জানতে হবে, ঠিক আছে। তাহলে কার্বোহাইড্রেট হলো শক্তির প্রধান উৎস। ফাইবার হজমে সাহায্য করে, ফাইবার হজমে সাহায্য করে। আচ্ছা, কিন্তু আরেকটা বিষয় জানা দরকার, এই যে কার্বোহাইড্রেট কিন্তু অনেক সময় চর্বিতে রূপান্তরিত হতে পারে। আচ্ছা, ওটা বেশি গুরুত্বপূর্ণ না। এখন বেশিরভাগ সবজি কি? বেশিরভাগ সবজি হলো ফাইবার, ঠিক আছে। ফাইবার কি? কে বলতে পারে? প্রোটিন না কার্বোহাইড্রেট? কি?
বলেন। হ্যালো, বলেন, কথা বলেন। ভাইয়া, হ্যাঁ, জানা নাই। কার্বোহাইড্রেট। হ্যাঁ, কার্বোহাইড্রেট, এটাই শুনতে চাচ্ছি। ফাইবার কিন্তু আলাদা কোনোই না, এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট। ঠিক আছে, এই কার্বোহাইড্রেটকে আমরা ফাইবার, যেটা থেকে ওই যে শক্তি উৎপাদন যেমন পাই না আমরা, কম পাই। ঠিক আছে, ওইটাকে আমরা কার্বোহাইড্রেট হিসেবে নেই। আর যেটা থেকে শক্তি তেমন পাই না, সরি, যেটা সাথে পাই ওইটা কার্বোহাইড্রেট হিসেবে নিই। আর যেই ফাইবার থেকে সাধারণত হজম হয় না, তেমন শক্তি উৎপাদন হয় না, ওইটাকে আমরা ফাইবার হিসেবে নিই। যেমন এই যে মিষ্টি আলু, মিষ্টি আলু, ভুট্টা, এগুলো কিন্তু ফাইবার আছে, এবং সে এটা এটা এমন, এইটা এক ধরনের কার্বোহাইড্রেট। ঠিক আছে, এ কিন্তু ফাইবারও কিন্তু কার্বোহাইড্রেটও, কিন্তু এর মেইন, এটা মেইনলি হইলো যে কার্বোহাইড্রেট, এটা কিন্তু ফাইবার না। পরীক্ষা যদি আসে আমরা মানে কার্বোহাইড্রেট হিসেবে দেব, কিন্তু ফাইবার হিসেবে দেবো না। কিন্তু নিচে যে দেখেন, নিচে যে শসা, লেটুস, ব্রোকলি এবং ফুলকপি, এগুলাও কার্বোহাইড্রেট, কিন্তু আমরা কার্বোহাইড্রেট হিসেবে অ্যান্সার দিব না, এগুলাকে আমরা ফাইবার হিসেবে অ্যান্সার দিব। হুম। শর্করা জাতীয় খাদ্যে সাহায্য করে কে? লাইপেজ। কি? লাইপেজ শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রায় 400 থেকে 600 গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন দৈনিক, প্রতি মানে খাবারে প্রতি মিলে আর কি। তো যদি আমরা এর থেকে বেশি খাই, তখন মানে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়ার পরে কিসের ঝুঁকি বাড়ে? ওবিজিটি, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, অনেক কিছু করতে পারে। গ্লুকোজের সংকেত এবং স্থূল সংকেত, অর্থাৎ গ্লুকোজ, এটাকে এভাবেও দিতে পারে কার্বোহাইড্রেট। ঠিক আছে, একটা মানে ভালো কার্বোহাইড্রেট, তো তাই। তা গ্লুকোজের স্থূল সংকেত কি? এই যে সংকেত হলো C6H12O6, কিন্তু এটা কোশ্চেন আসে না। আসে হলো যে স্থূল সংকেতটা। স্থূল সংকেত হলো ওইটা যে আপনার মূল যে সংকেতটা, মূল সংকেত কি আমরা সেম একটা সংখ্যা দিয়ে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পর যেটা থাকে ওইটা হলো স্থূল সংকেত। যেমন প্রত্যেকের যদি এই যে C6 6 দিয়ে ভাগ দিলে কি হয়? 1, শুধু সি থাকে। আবার এই 12কে 6 দিয়ে ভাগ দিলে কি হয়? 2, এই যে লেগে H2। আবার অক্সিজেনের 6 দিয়ে ভাগ দিলে 1 হয়, মানে একটা অক্সিজেন, তাহলে CH2O। এটা হলো স্থূল সংকেত। তো আমরা যদি অতিরিক্ত কার্বোহাইড্রেট খালি গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে কোথায়? লিভারে। গ্লাইকোজেন রূপে লিভারে সঞ্চিত থাকে। হ্যাঁ, যখন এই যে আমাদের যে ওই যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়, এবং আরো একটা হরমোন নিঃসৃত হয়, সেটা হলো গ্লুকাগন। কি নাম? কি? গ্লুকাগন। এই গ্লুকাগন কি করে? যখন একটা মানুষের শর্করার পরিমাণ কমে যায়, অর্থাৎ কেউ যদি ইনসুলিন বেশি নিয়ে ফেলায়, বা ইনসুলিন নেওয়ার ফলে হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন এই গ্লুকাগন কি করে? গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজে রূপান্তরিত করে, শক্তি উৎপাদন করে। ঠিক আছে, গ্লুকাগন গ্লাইকোজেন ভেঙে কার্বোহাইড্রেটে অর্থাৎ গ্লুকোজে রূপান্তরিত করে। এটা একটা কোশ্চেন, এর পরীক্ষা আসছে। সক্রিয়ভাবে শোষিত হয় কি? গ্লুকোজ। এটা আলাদা একটা চ্যাপ্টার, যেটা আহ ইতে পাবো, মেমব্রেন ট্রান্সফার। ঠিক আছে, ওখানে আমরা পাবো, এখানে এটা বিস্তারিত আমরা পড়বো না। শুধু এতটুকু মনে রাখবে, সক্রিয়ভাবে অ্যাক্টিভলি শোষিত হয় গ্লুকোজ, এতটুকু মনে রাখলে হলো। পেকটিন এটা একটা কোশ্চেন আসছে। পেকটিন হলো এক ধরনের ফাইবার, এক ধরনের কি ফাইবার, এক ধরনের ফাইবার। এই যে রিডিউসিং সুগার আসছে পরীক্ষায়, খুব গুরুত্বপূর্ণ। বিপিএসসি
একটা গ্লুকোজ, ফ্রুক্টোজ, মনোজ, আরো আছে কিন্তু এগুলোর ভিতরেই আসে, আর বেশি পড়তে হবে না। ফ্রুক্টোজ মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, মনোজ এগুলো হলো রিডিউসিং সুগার। এখন রিডিউসিং সুগার কি? যেসব কার্বোহাইড্রেট ক্ষারকীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং সুগার বলে। আসলে যারা আগে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসছেন ওরা আসলে এগুলা ভালো বুঝবেন, কিন্তু এখন নতুন করে বুঝাইতে গেলে এটা অনেক টাইম লাগবে। তার থেকে এটা সহজে এতটুকু জানলেই হবে যে রিডিউসিং সুগার হলো এটা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, মনোজ, এই তিনটা হলো রিডিউসিং সুগার। বাকি নন রিডিউসিং সুগার এটার পড়ার কোনো দরকার নাই। এখান দিয়ে এই যে সুক্রোজে আপনাদের কনফিউজ তৈরি করতে পারে। এই গ্লুকোজ, ফ্রুক্টোজ আর একটা তো সুক্রোজ, সুক্রোজটা তো এই যে গ্লুকোজ ফ্রুক্টোজের মতোই উচ্চারণ, যার কারণে এটা আপনাকে কনফিউজ তৈরি করতে পারে। কনফিউজ হবেন না, সুক্রোজ আলাদা, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং মনোজ এই তিনটা মনে রাখবেন। অর্থাৎ এই যে এগুলা কি করে, এটা হলো নিজে রাসায়নিক এই শর্করাগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে অন্য একটি পদার্থকে বিজারিত করে। মানে বিজারি এটার এই যে রিডিউস বা ইংলিশে আর কি রিডিউসিং, রিডাকশন থেকে আসছে আর কি, রিডিউস করার ক্ষমতা রাখে। তো আমরা রিডিউসিং সুগার হিসাবে গ্লুকোজ, ফ্রুক্টোজ, মনোজ এই তিনটাকে মনে রাখবো। আচ্ছা এখন বলেন, নিচের কোনটি মনোস্যাকারাইড? হ্যালো? গ্লুকোজ। হুম। টিআইসি এর অনুপাত কোনটা? হ্যালো? তাড়াতাড়ি তাড়াতাড়ি রেসপন্স প্লিজ। কি হলো, কেউ শুনতে পায় না আমার কথা নাকি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তো বলেন কিছু। সরকার এটা হবে 1:2:1। তো এটা এত যদি টাইম নেন তাহলে আমি সামনে আগাবো কিভাবে? তাড়াতাড়ি ফটাফট বলে দিবেন। পেকটিন কি? ফাইবার। ফাইবার। ইকু চিনি বাদ দিয়ে অনেক সময় আছে বিটা চিনি। বিটা চিনি কোনটা? হুম। আমরা যে চিনি খাই না, চিনি, ওই চিনির নাম কি? সুক্রোজ। হ্যাঁ, সুক্রোজ। অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? যকৃৎ। আচ্ছা। আচ্ছা, এখন আমরা আমিষে চলে আসি। আমিষের প্রধান কাজ কি? আমিষের প্রধান কাজই হলো এই যে দেহ গঠনে দেহ সাহায্য করে। গঠন। হ্যাঁ, এইটা এইটার যে প্রধান কাজ। এছাড়া ওই যে অ্যান্টিবডি, এনজাইম ইত্যাদি তৈরি করে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই প্রধান কাজ পরীক্ষায় আসে এইটাই বেশি। আচ্ছা, প্রোটিন ডিফিসিয়েন্সি যেটা দুইটা রোগ হয়, একটা হলো যে কোয়াশিয়ার পর শীতকরণ একটা মারাত্মক। ম্যারাসমাস, এটা আসে। এই যাদের আমাদের, আমি তো বার্ন ইনস্টিটিউটে যারা পুরা রোগী এদেরকে আমরা বেশি পরিমাণে প্রোটিন দিই যাতে তাদের ওনটা তাড়াতাড়ি হিলিং হয়। একটু কম হলে ওন হিলিং এ অনেক সময় নেয় প্রোটিনের অভাবে। ডিলেই ওন হিলিং।
আচ্ছা, প্রোটিনকে আমরা যে প্রোটিন খাই, এই প্রোটিন খাওয়ার এন্ড প্রোডাক্ট কি? এটা কি তৈরি হয় প্রোটিন থেকে? কি পাই? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড পাই। ন্যাচারাল প্রোটিনের একটা কোড নেম আছে, সেটা হলো প্রোটিন P49। এটা 49। কোনো এটা কোনো আহ, ওইভাবে কোনো বৈজ্ঞানিক নাম না, বুঝছেন? এটা কোনো যে কোম্পানি, কোম্পানি এটা তৈরি করছে, তৈরি করে একটা নাম দিছে আর কি, ঠিক আছে? এটার এটাকে বলা হয় কিলো ডালটন না জানো কি, 49 কিলো ডালটন এটার ওজন। মানে এই প্রোটিনটার একটু বড় সাইজের তো, এই কারণে P49 এটার নাম আসছে। আচ্ছা, খাদ্য তালিকায় কমপক্ষে প্রাণীজ আমিষ থাকা কত পার্সেন্ট জরুরি? 20% জরুরি থাকা, ঠিক আছে? যে অনেকগুলো আমি আমিষ খাবো, যেমন ডাল খাবো, শিমের বিচি খাবো, মাছ খাবো, মাংস খাবো, ঠিক আছে? তো এর ভিতরে প্রাণীজ একটা যে যেটা আর কি মাছ মাংস, এটা যেন 20% থাকে আর কি। কারণটা কি? কারণটা হলো আমরা যে কার্বোহাইড্রেট অর্থাৎ শাকসবজি থেকে যে প্রোটিনটা পাই, মানে ডাল থেকে, প্রাণী না যেটা, যেটা প্রাণী না ওইটা থেকে যেই আমিষটা পাই ওইটাকে বলা হয় নন হিম প্রোটিন। নন হিম প্রোটিন, বলেন তো কি পাই? হ্যালো, বলেন। হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে ভাইয়া? আচ্ছা, নন হিম প্রোটিন পাই আমরা ই থেকে, ডাল থেকে। কিন্তু প্রাণী থেকে যেটা পাই ওইটাকে বলা হয় হিম প্রোটিন, হিমযুক্ত অর্থাৎ আয়রন যুক্ত প্রোটিন। আয়রন যুক্ত প্রোটিন আমাদের দেহের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডাল কি জন্য খাই? ডাল খাই প্রোটিনের জন্য। ডাল খাই প্রোটিনের জন্য। আচ্ছা, আমরা কোন ডালে বেশি পরিমাণে প্রোটিন পাই? এটা পরীক্ষায় আসে। মসুর ডালে। অড়হর ডাল। মসুর ডালে অড়হর। পাই, কিন্তু এটা বিসিএস কোশ্চেন আসছে, সেখানে এটার অ্যান্সার হলো এইটা, ঠিক আছে? মসুর ডালেও পাই, কিন্তু এইখানে এটা নাকি বেশি পাওয়া যায় অড়হর ডালে। সব থেকে বেশি প্রোটিন থাকে কোথায়? শুটকিতে, কারণ হয়তো শুটকিতে। একটা শুকাইয়া শুধু প্রোটিনটাই থাকে, পানি আর থাকে না, এই কারণে। প্রোটিনের মৌলিক একক হলো অ্যামাইনো অ্যাসিড। মৌলিক একক অ্যামাইনো অ্যাসিড, এই যেগুলো দাগ দিচ্ছি এগুলোর বাইরে কোশ্চেন আসবে বলে মনে হয় না, তারপর বাইরে দেখতে পারবেন, দেখে নেবেন। আমিষ জাতীয় হজমে সাহায্য করে পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এই দুটো মনে রাখবেন। পেপসিন এন্ড ট্রিপসিন আমিষের জন্য, প্রোটিনের জন্য। প দিয়া মানে প্রোটিনের প, এখান দিয়ে মনে রাখবেন এই পেপসিন, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যা শরীরে তৈরি হয় না এদেরকে বলা হয় এজেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর যেটা তৈরি হয় ওটাকে বলে নন এজেন্সিয়াল। অর্থাৎ ওটা নন এজেন্সিয়াল এই কারণে যে ওটা আমাদের দরকার নেই, এটা বডিতে এমনিতেই তৈরি হবে। এখন কোন কোন বইতে আছে যে 9টা, 9টা আছে, কোন কোন বইতে আছে 10টা, কিন্তু এই যে উচ্চ মাধ্যমিক যে আজমল স্যারের বইতে 10টা দেয়া আছে, এই জন্য আমরা 10টাই দিলাম, ঠিক আছে? কারণ ওরা এই সব বই ফলো করে, যারা বিপিএসসি কোশ্চেন করে, ওরা এই যে ইন্টারমিডিয়েটের বইগুলো ফলো করে, ওখান থেকে ওরা কোশ্চেন দেয়। এই কারণে আজমল স্যার যেটা লেখা আছে ওইটাই আমি এখানে ইনক্লুড করলাম। তাহলে আমরা ওই হিসাবে কয়টি ধরবো? প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড 10টি। কয়টি ধরবো? 10টি। হুম। এখন কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে? এখানে কিন্তু ওই অরহর ডাল নাই, এখানে আছে মসুরি ডাল, এটা এখানে মসুর অ্যান্সার ডাল। মসুরি ডাল, ঠিক আছে? মানে এটা অপশন বুঝে আর কি অ্যান্সার করতে হবে আর কি। আচ্ছা, খাদ্য তালিকায় কমপক্ষে কি পরিমাণ প্রাণীজ আমিষ থাকা জরুরি? কি টোয়েন্টি পরিমাণ? পার্সেন্ট 20%।
কোলাজেন কি? প্রোটিন। প্রোটিন। আচ্ছা, এই কোলাজেনটা কোথায় থাকে জানেন? হুম। এই প্রোটিনটা আমাদের ত্বকে থাকে, যেমন এই যে ত্বকের কোলাজেন। যে লেয়ার গুলো, এপিডার্মিস, ঠিক আছে, এপিডার্মিসে প্রচুর কোলাজেন থাকে। আমাদের জাতীয় বার্নে যখন কোনো রুগী আসে যে একদম পুড়ে যায়, হ্যাঁ, এর জন্য ত্বকটা সুন্দরভাবে তৈরি হয়, এই কারণে আমরা এই কোলাজেন দিয়ে ড্রেসিং করি তাদের। এই কোলাজেন আলাদা পাওয়া যায়, ঠিক আছে, একটু দামি। এই কোলাজেন দিয়ে আমরা ব্যান্ডেজ করে দিই। ওটা 2-1 দিন পর দেখা গেছে একটু ওর হিলিংটা ত্বরান্বিত হয়, তাড়াতাড়ি সে ভালো হয়। কোলাজেন মানে আমাদের স্কিনকে স্মুথ করে অনেক, এবং আহ, অনেক সুন্দর করে আর কি, মসৃণ করে। ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে কোন খাবারটা? এবং কেন? কেন এটা বললেন সেটা বলতে হবে, বলেন। কি হলো? এটা তো ইজি কোয়েশ্চেন, অ্যান্সার দিচ্ছেন না কেন? হুম। হ্যালো। আচ্ছা, আনসার লাগবে না। এটা ইনফেকশনের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে প্রোটিন। কারণটা, প্রোটিন কি করে, প্রোটিনের একটা কাজ হলো অ্যান্টিবডি তৈরি করা। সে অ্যান্টিবডি তৈরি করে ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে, এবং দেহ গঠন তো আছেই, দেহ গঠন করে, তাছাড়া অ্যান্টিবডিও তৈরি করে। শিমের বিচি প্রোটিন জাতীয় খাবার। ডিমের হলুদ অংশ কোন প্রোটিন থাকে? গ্লোবিউলিন। এবং সাদা অংশে থাকে অ্যালবুমিন, সাদা অংশে থাকে অ্যালবুমিন। যদি কোনো রোগী পুড়ে যায়, এইসব রোগীর অ্যালবুমিন লস হয় প্রচুর পরিমাণে, প্লাজমার সাথে এই অ্যালবুমিনটা লস হয়। ফলে এই যে বার্নের রোগীদেরকে আমরা কুসুম বাদ দিয়া 10টা 12টা করে ডিম খাওয়াই, শুধু সাদা অংশ, যেন অ্যালবুমিনের ঘাটতি না হয়। হুম। আচ্ছা, এখানে আর কি তেমন কিছু নাই। পরেরটা আসি, চর্বি, ফ্যাট। চর্বি সাধারণত 3টা ভাগে ভাগ করা যায়: সিম্পল, কম্পাউন্ড, ড্রাই। এগুলো দরকার নাই। আচ্ছা, এখানে আসি ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, বা সম্পৃক্ত, অসম্পৃক্ত। তাহলে স্যাচুরেটেড কি? স্যাচুরেটেড হলো যে আমাদের দেহের জন্য যেগুলা খারাপ, এটাকে বলা হয় স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এটা কার্ডিওভাস্কুলার রোগ, ডায়াবেটিস ইত্যাদির এইসব ঝুঁকি বাড়ায়। এটাকে আরেকটা কি বলা হয়? ব্যাড কোলেস্টেরল অথবা এলডিএল। আর আনস্যাচুরেটেড যেটা, এটা হলো যে গুড কোলেস্টেরল বা এইচডিএল, গুড কোলেস্টেরল। এটা ভেজিটেবল অয়েল থেকে পাওয়া যায়, যেমন জলপাই তেল, সয়াবিন তেল। তাহলে এতটুকু মনে রাখতে হবে, জলপাই তেল যেটা আমরা উদ্ভিদ থেকে পাই, যেটা আমরা উদ্ভিজ্জ তেল পাই, ওটা হচ্ছে আনস্যাচুরেটেড, ওটা আমাদের জন্য ভালো। কিন্তু যেটা আমরা এই যে বাটার, গোস্ত বা মিট থেকে পাই, ওটা হলো যে স্যাচুরেটেড, হ্যাঁ, বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা এলডিএল, এটা আমাদের জন্য খারাপ। এখন আসি এজেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড। এজেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড কয়টি? এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউজড হবেন। সেটা হলো, ফ্যাটি অ্যাসিড, এজেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড মূলত 2টা। একটা আলফা লিনোলেনিক অ্যাসিড, 2 নম্বরে হলো লিনোলেনিক লিনোলেইক অ্যাসিড। এই 2টা, অর্থাৎ ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এই 2টা আমাদের জন্য খুবই
গুরুত্বপূর্ণ এই দুইটা হলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। কিন্তু আপনি পরীক্ষায় যে পাবেন তিনটি, কারণ ইন্টারমিডিয়েটের বইতে লেখা আছে তিনটি, আর তৃতীয় নাম্বারেরটা হলো যে অ্যারাকিডোনিক অ্যাসিড। এই জন্য পরীক্ষার বিপিএসসির পরীক্ষায় সাধারণত আমরা তিনটেই পাবেন, তখন এটা অ্যান্সার দিবেন তিন, দুইটা অ্যান্সার দিবেন না। আপনি জেনে যান যে মূলত দুইটা, কারণ যে অ্যারাকিডোনিক অ্যাসিড এটাও আরেকটা থেকে তৈরি হয়, এই যে এটা থেকে এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড পাওয়া যায়, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থেকে এটা তৈরি হয়। কিন্তু এটার অনেকগুলা ধাপ আছে, এই অনেক প্রসেসের পর তৈরি হয়। এই কারণে এটাকে আলাদাভাবে 3 নাম্বার হিসেবে অনেকে কাউন্ট করে। এই কারণে আমরা পরীক্ষায় বিপিএসসি তে তিনটা দিব, যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড তিনটি। আচ্ছা, এখন আমরা একটু উপরে এটা দরকার নাই, কিন্তু এইটা দরকার আছে যে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটা কোত্থেকে আসে। যেমন সানফ্লাওয়ার, সাফ্লাওয়ার অয়েল থেকে বা কর্ন অয়েল থেকে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড পাই। আবার অলিভ অয়েল থেকে আমরা ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড পাই। ঠিক আছে, এবং ফিশ যে আমরা সাধারণত কড লিভার, এখানে আরেকটা হচ্ছে কড লিভার। কড লিভারের থেকে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই, এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া পাই সয়াবিন থেকে। আচ্ছা, এখানে আর তেমন দরকার নেই। শক্তি, 1 গ্রাম ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি আমরা শক্তি তৈরি করি। চর্বিতে কিছু ভিটামিন আছে দ্রবীভূত হয় আর কি, অর্থাৎ চর্বি কিছু ভিটামিন বহন করে। হুম, এটাকে একসাথে বলা হয় এডেক। এডেক এটা চর্বিতে দ্রবণীয়। আচ্ছা, ইফেক্ট অফ ফ্যাট ডিফিসিয়েন্সি, ফ্যাট কমে গেলে কি হয় এটা পরীক্ষায় আসে না, কিন্তু ফ্যাট বেশি খাইলে কি হয় এইটা আসে। এই ওবেসিটি, হার্ট ডিজিজ, ক্যান্সার, স্কিন লেশন ইত্যাদি। কোলেস্ট্রল একটু আগে পড়লাম, এলডিএল এইচডিএল। আমাদের দেহে সাধারণত দুই ধরনের আম, আমরা কোলেস্টেরল খাই বা আছে, একটা এলডিএল আর একটা এইচডিএল। তাহলে এলডিএলটা হলো আমাদের যারা খারাপ প্রোটিন, মানে খারাপ কোলেস্টেরল যেটা, কারণ এটা অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করে, অর্থাৎ ধমনীর গাত্রে, ধমনীর দেয়ালে প্রোটিন, এই ফ্যাট গুলা জমে জমে ধমনীকে ন্যারো করে ফেলে, ফলে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়, হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি। তাই এগুলাকে খারাপ কোলেস্ট্রল বলে। কিন্তু এই যে এইচডিএল মানে এলডিএল কে, এই এইচডিএল কি করে ভেঙে ফেলে, পরিষ্কার করে, এই জন্য এটাকে ভালো কোলেস্ট্রল বলে। এটাকে বেশি খেতে হবে আমাদের, অর্থাৎ সামুদ্রিক যে মাছগুলা, যেগুলা পাওয়া যায় মাছের ভিতর থেকে, যে আমরা কোলেস্ট্রল পাই ওগুলা খাওয়া লাগে, খেতে হবে। আমরা যে উপরে যে প্রাণী থেকে যেমন মাছ, মাংস থেকে যেগুলা পাই এগুলাকে অ্যাভয়েড করতে হবে বা কম খেতে হবে। কোলেস্টেরল কি এক ধরনের ফ্যাট। আচ্ছা, এখানে এইচডিএল এর উৎস কোনটি? জলপাই তেল। আচ্ছা, একটা এই ধরনের এই সব কোশ্চেনের জন্য এই ধরনের এই অপশন আছে, দেখেন কিভাবে আসছে। এইচডিএল এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? হৃদরোগের ঝুঁকি কম হয়, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, যদি এটা ইজি অনেক, ঠিক আছে, কিন্তু কোশ্চেন এভাবেই আসে আর কি। ধমনীর গাত্র সরু করে, ধমনীর গাত্রে এলডিএল কোলেস্ট্রল জমাতে সাহায্য করে। তো এখানে কোশ্চেন উত্তর হলো হৃদরোগের ঝুঁকি কমায় এইচডিএল। বাকিগুলো এখন দেখা গেছে এখানে এইচডিএল চিন্তা করে, সরি এলডিএল, এলডিএল চিন্তা করে অনেক অনেক অন্য কিছু দিয়ে ফেলাইলেন, তখন কিন্তু বিপদ। এই জন্য কোশ্চেন সুন্দরভাবে পড়তে হবে আগে। আচ্ছা, ফাইবার, ফাইবার সবথেকে কম এনার্জি দেয় আমাদের। 1 গ্রাম ফাইবার থেকে আমরা 2 কিলো ক্যালোরি পাই, এনার্জি পাই।
তো এটা এটা কি করে, এটা থেকে আমরা মানে এটার আরেকটা নাম হচ্ছে রাফেজ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। করোনারি হার্ট ডিজিজ, এগুলো ডায়াবেটিস, গল স্টোন ইত্যাদি, এগুলো প্রাদুর্ভাব কমায়। ঠিক আছে, কনস্টিপেশন কমায়, ফাইবার কোলেস্ট্রল কমায়। তাহলে ফাইবারের তালিকায় কি কি আছে? শাক, কচু শাক, মিষ্টি আলুর শাক, যত ধরনের শাক আছে সব শাক, এবং সবজি, কুমড়া, কুমড়া শাক বা লাউ শাক, প্রচুর পরিমাণে আঁশ আছে, এগুলো আমাদের বেশি বেশি খেতে হবে। এখান থেকে প্রচুর পরিমাণ ফাইবার পাই, এবং আরেকটা কি পাই? আরেকটা পাই মিনারেল, আর একটা পাই ভিটামিন। এই তিনটা জিনিস পাই আমরা ম্যাক্সিমাম, মানে বেশি। তাহলে ফাইবার পাই, ভিটামিন পাই, আর মিনারেলস পাই। কি থেকে? ফাইবার থেকে, মানে আঁশ জাতীয় খাবার থেকে আর কি, ফাইবার জাতীয় খাবার থেকে। আর সবজির ভিতরে আছে কি? সজনে, কলার, কলার মোচা, ঢেঁড়স, বাঁধাকপি, ফুলকপি, এগুলো আমরা জানি এগুলো। তবে এগুলোর কোশ্চেন আসে এগুলো থেকে। আচ্ছা, তাহলে উদ্ভিদ কি দিয়ে তৈরি? উদ্ভিদ হলো যে সেলুলোজ দিয়ে তৈরি। এই সেলুলোজ আমাদের দেহে হজম হয় না, প্রাণী আমাদের মানুষের দেহে হজম হয় না, কিন্তু গরু ছাগলের দেহে আবার হজম হয়। ঠিক আছে, মানুষের এই এনজাইম নাই, ফলে এটা হয় না, হজম হয় না। আচ্ছা, সেলুলোজ, এই যে সেলুলোজ, এটা ডাইটারি ফাইবারের মেইন পলিস্যাকারাইড হলো সেলুলোজ, এটা কিন্তু মনে রাখতে হবে। এছাড়া আরো এই যে স্টার্চ, ডেক্সটিন, ইনুলিন, লিগনিন, এগুলা পেকটিন, এগুলো সবই ফাইবার, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, সেলুলোজটা গুরুত্বপূর্ণ। এখন একজন অ্যাডাল্টের কার্বোহাইড্রেট কি পরিমাণ খাওয়া দরকার? এই যে 400 থেকে 600 গ্রাম পার ডে। হ্যাঁ, আর প্রেগনেন্ট ওমেন এবং ল্যাকটেটিং মাদারকে এদেরকে কেমন কি খাইতে হবে? যেমন এটা তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, প্রোটিন এবং ফ্যাট। অর্থাৎ একজন প্রেগন্যান্ট ওমেন, এটা অ্যাডাল্টের যে কতটুকু দরকার এটা, এটাও আসবে না, কিন্তু প্রেগন্যান্ট ওমেনদের ক্ষেত্রে আসতে পারে। সেটা হলো প্রেগন্যান্ট ওমেন এবং ল্যাকটেটিং মাদারকে প্রোটিন বেশি খাইতে হবে, ফ্যাট কম খাইতে হবে। কারণটা হলো যে মানে প্রেগন্যান্ট মাদার যদি ফ্যাট খান তো বেশি মোটা হয়ে যাবে এবং চর্বি হবে, যার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে, পেটের বাচ্চারও ক্ষয়ক্ষতি হবে। ঠিক আছে, এই কারণে ল্যাকটেটিং মাদার এবং প্রেগন্যান্ট মাদার, একজন সুস্থ, মানে সুস্থ বলতে যারা প্রেগনেন্ট না বা ল্যাকটেটিং মাদার না, তাদের তুলনায় অর্ধেকেরও কম খেতে হবে। এবং বেশি খাইতে হবে কি? বেশি খাইতে হবে প্রোটিন। প্রোটিন বেশি খাইতে হবে এই কারণে যে পেটের বাচ্চা যে নিয়ে প্রেগনেন্ট ওম্যান, ওটার আহ, শরীর গঠন এবং হাড় গঠনে প্রোটিন দরকার আছে তাই। এবং যিনি ল্যাকটেটিং মাদার, ওর বাচ্চার হাড় মজবুত হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এই কারণে তাদের প্রোটিন খেতে হবে বেশি। আচ্ছা। আর এখানে একটু লেখা আছে যে মানে গর্ভবতী মহিলারা কোনটা খাবে কোনটা খাবে না, এটা আর কি। তবে একটু মনে রাখা ভালো যে ফ্যাট খাওয়া যাবে না, এটা কোন ফ্যাট খাওয়া যাবে না? যেগুলা খারাপ ফ্যাট এগুলা কিন্তু, কোনো কোনো ফ্যাট আছে এটা আবার বাবুর জন্য জরুরি জরুরি, যেমন সেটা কি? ওমেগা 3। ঠিক আছে, এটা প্রেগন্যান্ট মাদার বা ল্যাকটেটিং মাদারের জন্য এই ধরনের ফ্যাট খাওয়া খুব গুরুত্বপূর্ণ, যেমন সামুদ্রিক মাছ। ঠিক আছে, এগুলা এতে কি হয়? এতে আরো আম, আর আরো মানে তার শিশু আরো ভালো গ্রোথ হয়, ভালো ডেভেলপমেন্ট হয় আর কি। তাহলে আমাদের যে ভালো ফ্যাটটা খাওয়া যাবে প্রেগনেন্ট অবস্থায়। আচ্ছা, এখানে একটু লেখা আছে ফাইবারে কি পরিমাণ, মানে যেমন কার্বোহাইড্রেট 1 গ্রামে, এটা গুরুত্বপূর্ণ, এটা আসে পরীক্ষায়। এটা আমি সবাই জানি, না পারলেও হবে। আচ্ছা। আচ্ছা, ভিটামিন নিয়ে আসি। ভিটামিন থেকে প্রতি বছর 2টা করে কোশ্চেন আসে। একটা আসে নিচের কোনটি ফ্যাট সলিউবল ভিটামিন, বা নিচের কোনটি তেলে দ্রবণীয় বা পানিতে দ্রবণীয় ভিটামিন, এই ধরনের একটা কোশ্চেন আসি প্রতি বছর। তো ফ্যাট সলিউবলটা কি? ফ্যাট সলিউবল যে এডেক, এডেক, এটা হলো ফ্যাট সলিউবল দ্রবণ। এবং ওয়াটার, পানিতে দ্রবণীয় হয় ভিটামিন বি সি, বি সি
রিমেম্বার ব্রিটিশ কাউন্সিল কি, ব্রিটিশ কাউন্সিল দিয়ে মনে রাখেন যে ওয়াটার সলিউবল। আচ্ছা, এই কারণে আমরা প্রত্যেকদিন বিসি খাইতে হবে। আপনার খাবারের সাথে কেন বলি যে প্রত্যেক অক্তে লেবু খাবেন, কেন কেন বলেন তো? কি বলতে পারেন প্রত্যেক অক্তে কেন লেবু খেতে বলি বা ডাক্তার বলে? হ্যালো, শুনতে পান? হ্যালো, আচ্ছা, তারা রেসপন্স করবে না। আচ্ছা, আমরা আসলে এটা যেহেতু পানিতে দ্রবণীয়, তাই প্রস্রাবের মাধ্যমে বা ঘামের মাধ্যমে শরীর থেকে বি এবং সি বের হয়ে যায়, এটা শরীরে স্টোর থাকে না। তাই প্রতি অক্তে ভিটামিন বি সি খেতে হবে, মেনলি সি। কারণ এর সি এই কারণে খেতে হবে যে মানে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সাহায্য করে ভিটামিন সি, বেশি বি এর থেকে, মানে সংক্রামক রোগ থেকে। বিও সাহায্য করে, বিয়ের অভাবে অনেক রোগ হয় কিন্তু এটা সংক্রামক না আর কি। তো ভিটামিনের কাজ কি? প্রধান কাজ হলো রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা, এই একটা কাজ হলো প্রধান কাজ, বাকিগুলো আছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ না। আমাদের দেহে মোট কয় পরিমাণ ভিটামিন আছে? প্রায় 13 প্রকার ভিটামিন আছে, ঠিক আছে। ফ্যাট সলিউবল ভিটামিন গুলো সলিউবল, শরীরে জমা থাকে। হুম, আচ্ছা, এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে আর কি। কোনটার কি কাজ? ভিটামিন এ দৃষ্টি শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটার জন্য গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি হাড়ের জন্য, হাড় স্বাস্থ্য অর্থাৎ হাড়কে মজবুত করে, এবং ক্যালসিয়াম শোষণ করে, যার কারণে কোন রোগীকে যদি ক্যালসিয়াম দেয়, ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডিও দেয়, এবং কোম্পানিগুলো ভিটামিন ডি এবং ক্যালসিয়াম একসাথে প্রোভাইড করে। কারণ ক্যালসিয়াম মানে ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়াম ভালোভাবে শোষণ হয় না। ভিটামিন ই হলো অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, অ্যান্টি অক্সিডেন্ট একটু পরে আসবে, আমরা নিয়ে আলোচনা করব। ভিটামিন কে রক্ত জমাট বাঁধা, এটা দৃষ্টিশক্তি। আচ্ছা, মেইন কাজগুলো আমরা দিয়ে এখানে স্নায়ুর ফাংশন, যে ভিটামিন রিবোফ্লাভিন। আচ্ছা, এটা ভিটামিন বি থেকে অনেকগুলো আছে, বিভিন্ন ধরনের কাজ করে। আমি জাস্ট গুরুত্বপূর্ণ গুলো বলি। এটা রক্ত গঠন, অর্থাৎ এটা এনিমিয়ার জন্য ভিটামিন বি 12। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, এবং স্কারবি, স্কারবি রোগের জন্য ভিটামিন সি দায়ী। আচ্ছা, আমরা এখানে একটু পড়ে নিই। যেমন থায়ামিন বি 1, এটা মেন রাইস রিচ সোর্স হলো কি? আনপলিশড রাইস, এটা খুব গুরুত্বপূর্ণ, এর অভাবে হয় বেরি। আচ্ছা, তারপর ভিটামিন 2 বা রিবোফ্লাভিন, এর রাইস সোর্স দরকার নাই, কিন্তু এর জন্য যে মুখে ঘা হয় এটা জানতে হবে। জিহ্বায় ঘা হয়, মুখে ঘা হয়, এবং ডার্মাটাইটিস হয়, ঠিক আছে। এই এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর নায়াসিন, নায়াসিনের অভাবে কি হয়? প্লেগরা হয়, ঠিক আছে। একটা কোশ্চেন আসবে এরকমের, 3D, 3 ডিজিজ, অর্থাৎ ডি মানে ডিজিজ আর কি। হ্যাঁ, তিনটা ডি দিয়া তিনটা ডিজিজ আর কি, ঠিক আছে। এটা কোন ভিটামিনের অভাবে হয়? যেমন 3D কি কি? ডায়রিয়া, ডার্মাটাইটিস এন্ড ডিমেনশিয়া। কি হলো? ডায়রিয়া, ডার্মাটাইটিস, ডিমেনশিয়া, এই তিনটা রোগ হয় ডি দিয়া লেখা নায়াসিনের অভাবে, এটা মনে রাখতে হবে। ভিটামিন বি 6 পাইরিডক্সিন,
এটার জন্য কি হয়, অ্যানিমিয়া হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, দুইটা। তারপর ভিটামিন বি 12, সায়ানোকোবালামিন, এটার জন্য হয় পার্নিসিয়াস এনিমিয়া। এটা এটা মনে রাখতে হবে। তারপর ফলিক অ্যাসিড বি 9, এটার জন্য হয় এনিমিয়া এবং এ তাপে নষ্ট হয়ে যায়, এ তাপে নষ্ট হয়ে যায় ফলিক অ্যাসিড। ভিটামিন বি 5, এটা তেমন দরকার নাই। আচ্ছা, বি 7, নার্ভাস সিস্টেমের সমস্যা হয়। এই কারণে যাদের নার্ভাস সিস্টেমে একটু সমস্যা হয়, এদেরকে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া হয়, ভিটামিন বি কমপ্লেক্স। ফলে এই নার্ভাস সিস্টেমের এই ধরনের রোগ তার মোটামুটি করে দূর হয়ে যায়। ভিটামিন সি, স্করবিক অ্যাসিড, এর নাম কি? স্করবিক অ্যাসিড তাপে নষ্ট হয়ে যায়। এর এর রিচ সোর্স গুলা মনে রাখতে হবে। লেবু, আমলকি, টমেটো, পেয়ারা, আঙ্গুর, কমলা, কালোজাম ইত্যাদি। এর অভাবে হয় স্ক্যারবি। এটা একটা কি? অ্যান্টিঅক্সিডেন্ট, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, রেটিনল, রেটিনল বেটা ক্যারোটিন, এটার আর একটা নাম আর কি, বিটা ক্যারোটিন বা ভিটামিন এ। ঠিক আছে, এটা স্টোর থাকে কোথায়? স্টোর থাকে লিভারে। হুম। এটার জন্য কি, এটার জন্য মেইন সোর্স হলো কি? কড লিভার, লিভার এবং কড লিভার। ঠিক আছে। এটার জন্য কি কি সমস্যা হতে পারে? প্রথমে হতে পারে জেরপ্থ্যালমিয়া, তারপর বিটস স্পট, তারপর কেরাটোম্যালাইসিয়া, তারপর নাইট ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। এই চারটা রোগ মনে রাখতে হবে। ক্যালসিফেরল, ক্যালসিফেরল ভিটামিন ডি এর অপর নাম ক্যালসিফেরল, মনে রাখতে হবে। এটা পাওয়া যায়, এটা কোশ্চেন আসে এই যে দুধ এবং দুগ্ধজাত পণ্য এবং মাছের লিভার, কড লিভার, এই যে কড লিভার। তারপর সূর্যের রশ্মি, সূর্যের রশ্মি। হুম, এটা খুব গুরুত্বপূর্ণ। এটার অভাবে কি হয়? রিকেটস, এটার অভাবে হয় রিকেটস, এটা খুব গুরুত্বপূর্ণ। আর টোকোফেরল, টোকোফেরল হলো ভিটামিন ই, এও তাপে নষ্ট হয় না। তারপর ফাইলোকুইনন হলো ভিটামিন কে, ভিটামিন কে এর এটার ব্লাড ক্লটিং ফ্যাক্টর এটা, এবং ভিটামিন ই ফার্টিলিটি ডিসঅর্ডার এটাকে সমাধান করা হয়। আচ্ছা, ভিটামিন ই এর প্রধান সোর্স কি? সয়াবিন বা উদ্ভিজ্জ তেল, সূর্যমুখীর বীজ, তাও এক ধরনের সূর্যমুখী তেল, একই কথা, মানে উদ্ভিজ্জ তেল। আচ্ছা, আচ্ছা, একটু আমরা এখান দিয়ে একটু পড়ে নিই যে এটা, এই যে বেরি বেরিটা আগে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ বঙ্গবন্ধু আহ, ছোটবেলা বেরি বেরিতে আক্রান্ত ছিল, তাই এটা গুরুত্বপূর্ণ অনেক ছিল, এই কারণে এখানে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, এখানে লেখা আছে অবশ্য। বর্তমানে এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে এটা জানতে হবে যে বেরি বেরি কোন ভিটামিনের অভাবে হয়, ভিটামিন ও বা থায়োনিনের অভাবে হয়, এটা জানতে হবে এটা। হ্যাঁ। স্কার্বি, স্কার্বি রোগ হয় কিসের অভাবে? ভিটামিন সি, ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়, এটা আমাকে জানতে হবে। কারণ ভিটামিন সি আর কি করে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে কে? ভিটামিন সি। ফলে কি হয়? এর এর যদি ঘাটতি থাকে তাহলে আমাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়, সাধারণ সর্দি, কাশি, ফ্লু, অন্যান্য সংক্রমণ বেড়ে যায়। ঠিক আছে, একবার যদি অসুস্থ হয় তারপর আবার সুস্থ হইতে অনেক দিন সময় লাগে, এই জন্য অসুস্থতার ডিউরেশন বেড়ে যায়। আচ্ছা, ভিটামিন ই, এটা একটা কি? এটা এটা হলো এটা আচ্ছা, এটা স্পার্ম মুভিং হেল্প করে, অর্থাৎ এই যে ফার্টিলিটি যাদের সমস্যা, যেসব পুরুষ বাচ্চা হয় না বা মানে দম্পতির বাচ্চা হয় না, এদেরকে ভিটামিন ই দেওয়া হয়। এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এই যে এখন এখন আমি আলোচনা করবো আসলে অ্যান্টি অক্সিডেন্টটা কি। ঠিক আছে, এটা এমন একটা মলিকুল যে এই যে দেহের ভিতরে অনেকগুলো এই যে ফ্রি রেডিকেল থাকে, বিভিন্ন ছোট ছোট মলিকুল আর কি। হ্যাঁ, বিভিন্ন ছোট ছোট মলিকুল, এটাকে বলা হয় ফ্রি রেডিকেল, দেহের ভিতরে থাকে। এরা এই কোষ, যে মানবদের যে সেল, এই সেল গুলাকে
ক্ষতি করে, সেলগুলোকে ধ্বংস করে দেয়, সেলগুলোকে ধ্বংস করে দেয়। ফলে এই রেডিকেল গুলাকে, এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলা অর্থাৎ ভিটামিন ই, হ্যাঁ, এর অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশন দ্বারা নিউট্রালাইজ করে। এর প্রধান কাজ হলো কি, ফ্রি রেডিকেল গুলাকে নিউট্রালাইজ করা, নিউট্রালাইজ ফ্রি রেডিকেল। ঠিক আছে। তো এই নিউট্রালাইজ এতে খুব কমন আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হলো ভিটামিন সি এবং ই, এই দুইটা। অর্থাৎ এরা কি করে, আমাদের দেহে যে ফ্রি রেডিকেল আছে, মুক্ত রেডিকেল, হ্যাঁ, এরা কোষকে অনেক ক্ষতিগ্রস্ত করে, এদের থেকে কোষকে সুরক্ষা দেয়। আচ্ছা। ফলে কি হয়, কোষের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করা যায়, সহজে বুড়ো হয় না, বার্ধক্য থেকে রক্ষা করে, এবং ক্রনিক ডিজিজ থেকে এরা, হেল্প করে। আচ্ছা, এখন আসি জেরপ্থ্যালমিয়া কি। এটা একটা প্রোগ্রেসিভ আই ডিজিজ, অর্থাৎ শুরু, কারো যদি ভিটামিন এর ঘাটতি থাকে তাহলে কোনটা দিয়ে শুরু হয়, বিটস বাইটস বিটস স্পট দিয়ে থেকে শুরু হয় নাকি জেরপ্থ্যালমিয়া দিয়ে শুরু হয়? প্রথমে জেরপ্থ্যালমিয়া দিয়ে শুরু হয়, তারপর যদি তাকে ট্রিটমেন্ট না করে তাহলে পরবর্তীতে বিটস স্পটে তৈরি হয়, তারপরও যদি তাকে ট্রিটমেন্ট না করা হয় তারপর কর্নিয়াল জিরোসিসে তৈরি হয়, তারপরও যদি তাকে ট্রিটমেন্ট বা ওইভাবে করা না হয়, পরে কি হয়, তার কেরাটোমেলাইসিস হয়, তারপর স্থায়ী অন্ধত্ব তৈরি হয়। আচ্ছা। হ্যাঁ। এখানে একটা আছে, কোন ভিটামিনের রোগে মুখে ঘা হয়? এটা একটা বিপিএসসি কোশ্চেন। উত্তর হলো, উত্তর কি? হ্যালো? একটা কনফিউজিং কোশ্চেন যে মিষ্টি কুমড়া কোন ধরনের খাবার, এখানে শ্বেতসারও পাওয়া যায়, ভিটামিন এও পাওয়া যায়, তাহলে আমরা কোনটাকে বলবো? শ্বেতসার এখানে বলবো না, কারণ এ প্রধান খাদ্য শ্বেতসার হিসেবে আমরা খাই না, এটা ভিটামিনের উৎস হিসেবে খাই। এই জন্য ভিটামিন এ হবে এর উৎস, মানে উত্তর। মারি দিয়া, মানে পুজ পড়ে বা রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। মাছের মাথা থেকে পাওয়া যায় কি? ভিটামিন এ। হাড় ও দাঁত গঠনে প্রয়োজন কি? ভিটামিন ডি। একটু আগে পড়ে আসছে যে সর্দি কাশি হলে কোন ভিটামিন অভাবে? ভিটামিন সি এর অভাবে। তারপর মলা মাছ, মানে ছোট মাছ, ছোট মাছে কি থাকে? ভিটামিন এ। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি ভিটামিন সমৃদ্ধ ফল, এখানে অনেক অন্যটা বলতে পারেন, কিন্তু এটা হলো যে অপশনের উপর ভিত্তি করে, যে এখানে যে কটা অপশন আছে তার ভিতরে পেয়ারাতে মেবি বেশি থাকে। আর পরবর্তী কোশ্চেন, ভিটামিন এ কোথায় বেশি থাকে? গাজর, পেঁপে, কলা, পাকা আম? এখানে হচ্ছে গাজর। ডিমে কোন ভিটামিন নেই? ভিটামিন সি, পড়ে আসছি। রাতকানা রোগ এর একটা প্রতীক আছে, এই প্রতীক দিয়া প্রকাশ করা হয়। এই রাত, রাত মানে নাইট, ইংলিশে নাইট, এখানে এক্স এন, এই যে এন দিয়ে নাইট প্রকাশ করছে। ভিটামিন এর কাজ, প্রধান কাজ এই একটাই, প্রজননে সহায়তা করা। এটা কি করে তা ইয়ে করে? ও, এই জন্য আমরা কিন্তু বারবার বলি ওদের দুজনকে অর্ডার দিয়ে দেয়, হাবিব নিয়ে আসুক, হাবিব নাইটও করবে, অফিসও ম্যানেজ করবে, ওই হতাহত করবে। পেলেগ্রা হয় কোন ভিটামিনের অভাবে? এটা হলো ভিটামিন বি3, বি3 এর অভাবে পেলেগ্রা রোগ হয়।
আপনাদের এখন দুই একটা কোশ্চেন ধরি। লাইনে আছেন? আসেন, অ্যাক্টিভ হন। হ্যালো, হ্যালো। তাহলে রেসপন্স না করলে আমি আজকে শেষ করে দিই এখানে। আচ্ছা, আজকের জন্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।